বন্ধুগণ, আজকে আমি কাঁকরোলের একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকরোল তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন। একবার এইভাবে রান্নাটা করে দেখুন, খেতে ভীষণ লাগে। তো তার জন্যই আমি এখানে বেশ কিছু পরিমাণে কাঁকরোল কিন্তু নিয়ে নেব। তো এখানে বাজার থেকে তরতাজা কিছু কাঁকরোল নিয়েছি, দেখুন একদম ফ্রেশ। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে এই কাঁকরোলগুলো দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো, যার কাছে চিকেন মাটন সব কিছুই ফেল হয়ে যাবে। তো প্রথমে একটা কাঁকরোলের দুটো সাইডের যে অংশ আছে সেগুলো বাদ দিয়ে কাঁকরোলগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন, তবে আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে করছি বলে আপনাদেরকেও যে ছুরি দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। বটি দিয়েও আপনারা খুব সুন্দরভাবে এই কাঁকরোলগুলোকে কেটে নিতে পারেন। তো এই রকম করে দেখুন আমি সব কাঁকরোলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। প্রথমে আপনারা এরকম দুভাগ করেই কেটে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো মগজদানা। তো এই 4 মগজদানা দিয়েই আজকে আমি কাঁকরোলের রেসিপিটা তৈরি করে দেখাবো। খেতে ভীষণ সুন্দর লাগে। এবারে এই যে অর্ধেক করে কেটে রাখা যে কাঁকরোলগুলো, এগুলোকে আমি এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ভাগকে দেখুন আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর কাটার পর এই টুকরোর পিসগুলো দেখতে বুঝতেই পারছেন যে ডুমো ডুমো চৌকো চৌকো করে এই কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। আর কাঁকরোলগুলোকে গোটা অবস্থায় যদি এইভাবে কাটেন তখন একটু প্রবলেম হতে পারে, মানে সমস্যা হতে পারে, বিশেষ করে ছুরিতে যদি কাটা হয়। আর যদি বটিতে কাটেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এইভাবে দেখুন ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি চৌকো চৌকো করে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। সব কাঁকরোলগুলো আমি অফ ক্যামেরায় কেটেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এবারে কাঁকরোলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু বাজার থেকে কিনে আনা, তার জন্য কাঁকরোলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি একটু জল দিয়ে অফ ক্যামেরায় 2-3 বার করে কাঁকরোলটা ধুয়ে নেব। তো আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বাকিটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি। এই কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকেও এরকম ডুমো ডুমো চৌকো চৌকো করেই কেটে নেব, মানে যেরকম আমি কাঁকরোল কেটেছি ঠিক সেই রকম আলুটাও কেটে নেব। রেসিপিটা একদম অভিনব হতে চলেছে, কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ভিজিট করলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এবারে দেখুন আমি এই রেসিপিটা তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে 2 চামচ মগজদানা নিয়েছিলাম সেই মগজদানা আর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব, কোনো রকম জল ছাড়াই। তো প্রথমেই এইভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে আমি এটা পেস্ট করে ফিরে আসছি। তো এখন দেখুন খুব সুন্দর করে পেস্ট করা হয়েছে। তবে এই মশলাটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর রেসিপিটা আপনারা সরষের তেলেই করবেন, কারণ সরষের তেলের একটা আলাদা মাত্রা আছে, যে কোনো রান্নার স্বাদ বাড়াতে কিন্তু সাহায্য করে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা ধুয়ে রাখা যে কাঁকরোলগুলো আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই কাঁকরোলটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁকরোলের মধ্যে যে এই হালি ভাবটা রয়েছে সেই ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর যে কোনো সবজি একটু কষিয়ে রান্না করলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁকরোলটা প্রথমেই লবণ দিতে যাবেন না, আগে এভাবে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেবেন। আর প্রথমেই যদি লবণ দিয়ে দেন কাঁকরোল থেকে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে, তখন ভালো করে ভাজা যাবে না। তো প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা ভীষণ সুন্দর আসবে। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে কাঁকরোলটাকে আবারও কিছুটা সময় ভেজে নিতে হবে।
এভাবে নাড়াচাড়া করে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে যদি আমি এরকম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে রাখি, কাঁকরোলগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর গরমের দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও কিন্তু কারোরই ভালো লাগে না। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যদি রেসিপিটা তৈরি করা যায়, তাও সুস্বাদু, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্যই এরকম ঢাকা চাপা দিয়ে কাঁকরোলটাকে রান্না করে নেবেন। এখন দেখুন কাঁকরোলের মধ্যে যে হালিভাবটা প্রথমে ছিল, এখন কিন্তু অতটা নেই। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ওই আলুগুলো। আলুটা কিন্তু আপনারা পরেই দেবেন, কারণ আলু ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু যে কোনো সবুজ সবজি দেখবেন রান্না ভাজা করতে বেশি একটু সময় লেগে যায়। এর গায়ে যে সবুজ ভাবটা কাটতে একটু সময় লাগে। তো তার জন্যই আগে আপনারা কাঁকরোলটাকে ভেজে নেবেন, তারপর আলুটা দেবেন। এবারে আলু আর কাঁকরোলটাকে একসঙ্গে দিয়ে আবারও কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি। তাহলে এতে করে কাঁকরোলটা আরও সুন্দর ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে দেখবেন এর গায়ে একটা ভাজা ভাজা কালার আসবে, দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের তৈরি করছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতে এরকম যদি একটা কাঁকরোলের রেসিপি থেকে থাকে, তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উড়ে যাবে। এই পর্যায়ে কাঁকরোলগুলো ভাজা হয়ে যেতে আমি কিন্তু তুলে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এবারে ওই কড়াইয়ের মধ্যে এখনও দেখুন যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। তো তবে এর মধ্যেও আমি আরও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর গরম করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কালো জিরেটা ভেজে নিতে হবে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কোঁচা। টমেটো কোঁচাটাকে দিয়েও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে রেসিপি একদম ভালো হবে না। তো এবারে টমেটোটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন ভাজার কারণে টমেটোটা একটু গলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম। আর আপনারা যদি ঝালটা একটু বেশিই খেতে চান, তাহলে ঝালটা আপনারা একটু বুঝে শুনে দেবেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো এবারে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, এখন ওই চারমগজ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি মিক্সির বোলটা ধুয়ে একটু সামান্য অল্প জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় এই মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেবেন। তাতে দেখবেন রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এই পর্যায়ে কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর কাঁকরোল ভাজাটা, যে আলু আর কাঁকরোলটা আমি ভেজে রেখেছিলাম। আলু আর কাঁকরোল ভাজাটা দেওয়ার পর এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই মশলার সঙ্গে আলু আর কাঁকরোলটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন রান্নাটা ততই ভালো হবে। তার জন্য একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে খুব ভালো করে আলু আর কাঁকরোল আর মশলাটাকে কষিয়ে নেবেন। তাহলে কাঁকরোলের মধ্যে মশলাটা প্রবেশ করলে খেতে ভালো লাগবে। তো এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, যতক্ষণ না এরকম মশলা থেকে তেল ছাড়ছে। তো আমি কোনো রকম জল ছাড়াই কষিয়েছি। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবেন। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। অল্প পরিমাণে জল দিয়েছি, কুসুম গরম জল অ্যাড করবেন, একদম ঠান্ডা জলটা দেবেন না, এতে রেসিপির স্বাদ নষ্ট হয়ে যায়। তো এবারে অর্ধেকটা মানে হাফ বাটি জল দিয়েছি, বেশি জল দিইনি। কারণ যেহেতু আমি আগে থেকেই আলু আর কাঁকরোলটা একটু ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, 25% কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা কিন্তু এরকম গ্রেভির মধ্যে একটু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই দেখবেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় আমি এইভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন আলু আর কাঁকরোল অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আলুটা আর কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কাঁকরোলটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও দেখুন একটু কেটে দেখে নিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে যে একটু
আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আলুটা একটু বাকি ছিল, তো তার জন্য আমি আবারও একটু সময় ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এখন দেখে নিচ্ছি, দেখুন আলুটা সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমার রেসিপিটা মোটামুটি সম্পূর্ণ তৈরি। তো এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, চিনি কিন্তু স্বাদের ব্যালেন্স করে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলাটা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। আর এবারে গরম মশলাটা দেওয়ার পর কিন্তু আর বেশি ফোটাবেন না, এতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। তো এখন দেখুন গ্রেভিটা কত সুন্দর ঘনত্ব হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এবারে দেখুন কাঁকরোল আর আলুর আমার রেসিপিটা একদম তৈরি। তো আলু কাঁকরোলের এই রকম রেসিপি থাকলে গরম গরম ভাত কিন্তু একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, যেমন লোভনীয় হয়েছে তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। একবার হলেও এই রেসিপিটা রান্না করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।